আসসালামু আলাইকুম। আমাদের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রতি শ্রদ্ধা রেখেই বলছি, তিনি যে রাষ্ট্র পরিচালনায় কতটা অদক্ষ, অযোগ্য, অনভিজ্ঞ এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যরা সহ তার কাছে রাষ্ট্র পরিচালনা যে একটা রান্নাবাটি খেলার মতন একটা বিষয়, সেই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করব। আমাদের সিনিয়র সাংবাদিক নিউজের সম্পাদক নুরুল কবির তার একটি সাক্ষাৎকার নিয়েছেন তার ভিত্তিতে, এবং সাংবাদিক নুরুল কবিরের সাংবাদিকতা নিয়ে তো আমাদের কোনো প্রশ্ন নেই নিশ্চয়ই, তাই না? বরং তার সাহসিকতা নিয়ে আমরা বিভিন্ন সময় আলোচনা করি। তিনি অনেকটা ঠোঁটকাটা স্বভাবের, এবং সেই ঠোঁটকাটা স্বভাব থেকে তিনি ঠোঁটকাটা যে প্রশ্নগুলো করেছেন তার উত্তর থেকে এত সিরিয়াস আলোচনার মধ্যেও আমরা অনেকখানি হাস্যরসের সন্ধান খুঁজে পাব। রাষ্ট্র পরিচালনা মনে হচ্ছে কোনো বিষয় না, এটি এক ছেলে খেলা। তো এর মধ্যে অনেক বিষয় উঠে এসেছে। দ্রব্যমূল্য কেন নিয়ন্ত্রণ করা যাচ্ছে না, এনজিওগ্রাম সরকার, যেটি এখন মানুষের মুখে মুখে একটি প্রচলিত শব্দে পরিণত হয়েছে। ছাত্রদের বিষয় নিয়ে তিনি প্রশ্ন করেছেন এবং বাজার নিয়ন্ত্রণ নিয়ে তিনি প্রশ্ন করেছেন। উপদেষ্টা পরিষদের অধিকাংশ সদস্য এনজিও থেকে এসেছেন এবং বাদবাকি চট্টগ্রাম থেকে এসেছেন। তার বাড়ি যেহেতু চট্টগ্রামে, ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেই জায়গা থেকে তার পরিষদের সদস্যদের মধ্যে অভিজ্ঞতা কোনো অভাব আছে কিনা সেই প্রশ্নে ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন, আমার নিজেই তো কোনো অভিজ্ঞতা নেই। পারফরমেন্স নিয়ে, উপদেষ্টা পরিষদের সদস্যদের পারফরমেন্স নিয়ে তিনি সন্তুষ্ট কিনা, তার উত্তরে তিনি বলেছেন, আগে তো নিজের পারফরমেন্স দেখতে হবে, আমি তো নিজের পারফরমেন্স ভালো করে করতে পারছি না। স্বীকার করছেন হাসতে হাসতে, কিন্তু কথাগুলো তো সত্য। যাই হোক, দ্রব্যমূল্য নিয়ে যেই প্রশ্নগুলো করা হয়েছে এবং তার উত্তরে আমাদের প্রধান উপদেষ্টা যা বলেছেন, আমরা লজ্জিত হলেও আমরা খানিকটা হাসির সন্ধান খুঁজে পাই, হাস্যরসের সন্ধান পাই। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ নিয়ে সাংবাদিক নুরুল কবিরের প্রশ্ন ছিল, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কেন করতে পারছে না সরকারের পদক্ষেপ কি? ডক্টর মোহাম্মদ ইউনূস বলছেন যে আমরা তো সব কিছু করছি, কোন বাজারে কত টাকা উঠলো, কোন বাজারের দাম উঠছে, কোন বাজারের দাম কমছে, আমরা প্রতিদিন খোঁজখবর নিচ্ছি। নুরুল কবির বলছেন এগুলো তো অ্যানালাইসিস করে যা পাওয়া গেল তার বিরুদ্ধে অ্যাকশনটা কি। তিনি বলছেন যে আমাদের মাথায় যে বুদ্ধিগুলো আছে আমরা সেগুলো প্রয়োগ করছি। কী সেই বুদ্ধিগুলো? তিনি বলছেন আমরা ট্রাকগুলো বের করছি। ট্রাক মানে টিসিবির পণ্য যে খোলা বাজারে বিক্রি করা হয়, সেগুলো যে ট্রাকগুলোতে তোলা হয়, সেই ট্রাকগুলো হয়তো সংখ্যা বাড়ানো হচ্ছে, সেই কথা তিনি বলছেন। টিসিবির পণ্য দিয়ে চাঁদাবাজ কিংবা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা যায়? উত্তরবঙ্গের যে ফুলকপির দাম 2 টাকা, সেটি ঢাকা শহরে এসে 40 টাকা হয়ে যাচ্ছে। কেন হচ্ছে? চাঁদাবাজদের কারণ। কেন চাঁদাবাজদের নিয়ন্ত্রণ করা যাচ্ছে না? চাঁদাবাজদের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেওয়া হচ্ছে না। তিনি বলছেন যে আমি জানি না চাঁদাবাজদের কেন গ্রেপ্তার করা হচ্ছে না। তিনি প্রধান উপদেষ্টা, তিনি সরকার প্রধান, তিনি জানবেন না কেন চাঁদাবাজদের গ্রেপ্তার করা হচ্ছে না? সাংবাদিক নুরুল কবির বলছেন যারা রাজনৈতিক দলের সংগঠিত শক্তি, তাদের মাধ্যমেই তো চাঁদাবাজি হয়ে থাকে, এবং আপনারা কেন তাদের বিরুদ্ধে কোনো ধরনের কোনো গুরুত্বপূর্ণ ব্যবস্থা নিতে পারছেন না, নাকি রাজনৈতিক দলগুলোকে অসন্তুষ্ট করতে চান না? তিনি কোনো উত্তর দিতে পারেননি। তিনি ইনিয়ে বিনিয়ে প্রশ্ন অ্যাভয়েড করার চেষ্টা করছেন। তিনি বলছেন যে আমরা জানি না আসলে কোথায় কি চাঁদাবাজি হচ্ছে। তো নুরুল কবির বলছেন যে সবাই দেখতে পাচ্ছে চাঁদাবাজি হচ্ছে, সরকার দেখতে পাচ্ছে না। তার উত্তরে ডক্টর ইউনূস বলছেন সরকারের চোখ হয়তো অতটা পরিষ্কার নয়, তাই চাঁদাবাজ দেখতে পাচ্ছে না। এটা কি ধরনের বালখিল্য উত্তর আমরা বুঝতে পারছি না ঠিক। সরকার দেখতে পারবে না তো কে দেখতে পারবে? এবং সিন্ডিকেট করে যে মাল আনা নেওয়া করা হয়, সিন্ডিকেটের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সেখানে আরও হাস্যকর উত্তর দিয়েছেন। সিন্ডিকেটের বিষয়ে কথা বলতে তিনি বলছেন যে সিন্ডিকেটের বাইরে যারা আছে তারা কিভাবে কি করলে একটু সুবিধা হয়, ব্যবসা করতে পারে, আমরা সেই ব্যবস্থা নিচ্ছি। মানে সিন্ডিকেটে তিনি হাত দিবেন না। আর্টিফিশিয়াল ক্রাইসিস যে তৈরি করা হচ্ছে তার বিরুদ্ধে কি করা হচ্ছে? তিনি বলছেন আমরা যে ব্যবস্থা নিচ্ছি বিধায় তো সিন্ডিকেট যারা করছে, যারা গুদামজাত করছে, তারা এক গুদাম থেকে সরিয়ে অন্য গুদামে সরিয়ে নিচ্ছে। লাভটা কি? ধরা তো যাচ্ছে না।
এবং এই সিন্ডিকেট বিষয়ে গত কয়েকদিন আগে ছাত্র সমন্বয়কদের সাথে একটি বৈঠকে আমাদের প্রধান উপদেষ্টা মন্তব্য করেছিলেন যে বলা হয় কি সিন্ডিকেট ফিন্ডিকেট, আমি তো সিন্ডিকেট বুঝি না। তিনি একজন অর্থনীতিবিদ, বিশ্বসেরা দাবি করা হয়, তিনি সিন্ডিকেট বোঝেন না। এমন একজন ব্যক্তিকে আমরা বসিয়ে রেখেছি সরকার পরিচালনায়, রাষ্ট্র পরিচালনায়। মামলা নিয়ে প্রশ্ন করা হয়েছে নুরুল কবির পক্ষ থেকে যে এই যে একের পর এক মামলা প্রত্যাহার, এটি কি আপনার পজিশন ব্যবহার করে মামলাগুলো প্রত্যাহার করা হচ্ছে, আপনি কি মনে করেন? তিনি বলছেন না, এগুলো তেমনটা হচ্ছে না। তাহলে কি আপনি জেলে যাওয়ার ভয়ে ছিলেন এর আগে? তিনি বলছেন হ্যাঁ, তখন তো ভয়ে ছিলাম আওয়ামী লীগের সময় যে একের পর এক মামলা হচ্ছিল। তাহলে জেলে যাওয়ার ভয় যদি থাকতে তাহলে এখন একের পর এক মামলা প্রত্যাহার হচ্ছে কেন? তিনি কোনো সদুত্তর দিতে পারছেন না। এবং যেখানে শতাধিক মামলা প্রত্যাহার করে নেওয়া হলো এবং তার যে একটি প্রতিষ্ঠান গ্রামীণ কল্যাণের 660 কোটি টাকার কর পরিষদের যে রায় হাইকোর্টের, সেটি প্রত্যাহার করে নেওয়া হলো। সেটা তো আমরা জানি কীভাবে প্রত্যাহার করা হয়েছে। এই রায়ের পূর্ণাঙ্গ রায় লিখতে গিয়ে একজন বিচারক বিব্রত বোধ করছিলেন। পরবর্তীতে সেটি প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেওয়া হলো, সেই রায় প্রত্যাহার করে নেওয়া হলো। ক্ষমতার ব্যবহার করা হচ্ছে কিনা সেগুলো তো আমরা স্পষ্ট। এবং সেখানে বলা হচ্ছে যে আপনার যে 4 মাস প্রশ্ন ছিল, আপনার এই ইন্টারভিউটি সম্ভবত গত কয়েকদিন আগে নেওয়া, সেজন্য এখানে 4 মাস প্রসঙ্গ এসেছে। পাবলিশ হয়েছে একদিন আগে, সরকারের বয়স তো প্রায় 5 মাস হয়ে গেছে। যা বলা হচ্ছে যে আপনার যে 4 মাস হয়ে গেল, এই 4 মাস এবং তার আগের 4 মাস সময়ের মধ্যে আপনি কখনো চিন্তা করেছেন যে কোন পর্বটা আপনার জন্য ভালো বা খারাপ? তিনি বলছেন যে এটা একটা ভিন্ন জগৎ, এটা আমার নিজস্ব জগৎ নয়, এই জগতে আমি কোনো দিন ছিলাম না, থাকার আগ্রহ কোনো প্রকার ছিল না, এটা ডান বাম আমার জানা ছিল না, অনেকটা হাতড়ি চলার মতো অবস্থা। তো ক্ষমতার বিষয়ে তিনি বলছিলেন বা সরকারের প্রধান হওয়ার বিষয়ে বলছিলেন। সাংবাদিক নুরুল কবির প্রশ্ন ছিল আপনি কেবলই বলছেন যে এই সম্পর্কে আপনার কোনো ধারণা ছিল না, আপনার জন্য একেবারে নতুন একটি জগৎ। কিন্তু 2007 সালে তো আমরা জানি আপনি নতুন একটা রাজনৈতিক দল করতে চেয়েছিলেন। আর রাজনৈতিক দল মানে রাষ্ট্র পরিচালনার সঙ্গে সম্পৃক্ত, প্রত্যেক রাজনৈতিক দলের টার্গেট থাকে ক্ষমতায় যাওয়ার। তা আপনি তো একটি রাজনৈতিক দল করেছিলেন, তাহলে এটি কারণ নতুন জগৎ হবে? তিনি বলছেন না, ওইটা তো আমি নিজে করতে চাইনি, আমাকে দিয়ে করিয়েছিল। আমি একটা রাজনৈতিক দল করলাম, নাগরিক শক্তি নাম দিলাম, পরবর্তীতে আমি আর সেটিতে এগোনো হয়নি। কিন্তু রাজনৈতিক উচ্চাভিলাষ তো ছিলই, বা সরকারে জড়ানোর মতন কোনো সুপ্ত ইচ্ছা তো তার ছিলই, নইলে কেন রাজনৈতিক দল তিনি করতে যাবেন? যে প্রশ্নটি খুব সিগনিফিকেন্টলি নুরুল কবির তুলেছেন, খুব রেলিভেন্টলি। এবং ছাত্রদের যে অবস্থা বর্তমানে, সেই প্রসঙ্গেও নুরুল কবির প্রশ্ন করেছেন যে সংস্কার কর্মসূচি এবং নির্বাচন এই দুটিকে একে অপরের পরিপূরক না মনে করে সাংঘর্ষিক পর্যায়ে চলে গেছে, এটাকে আপনাকে চিন্তিত করে কিনা? তিনি বলছেন না, এটা সাংঘর্ষিক নয়। সারা বাংলাদেশে মানুষ যখন মনে করছে এটা সাংঘর্ষিক, তখন তার কাছে এটি সাংঘর্ষিক কোনো বিষয় না, কোনো প্রকার দুশ্চিন্তারও তিনি কিছু দেখছেন না। এবং তিনি বলছেন যে ছাত্রদের যে দল, এই দল করার জন্যই, তাদেরকে স্পেস দেওয়ার জন্যই নির্বাচন পিছিয়ে দেওয়া হচ্ছে কিনা, নির্বাচনের জন্য সময় নেওয়া হচ্ছে কিনা। তিনি বলছেন না, আমি তো নির্বাচনে একটা সময় সীমা দিয়েছি। তার মধ্যেও তার কথার বৈপরীত্য আবারও ফুটে উঠল। তিনি বলেছেন 2025-এর শেষে অথবা 2026-এর জুনে। মার্চ এপ্রিল মে জুন বা এপ্রিল মে জুনে যে নির্বাচন কোনোভাবেই সম্ভব না, এটা কি তার মতন একজন বোদ্ধা, একজন পণ্ডিত ব্যক্তি জানেন না যে বর্ষাকালে কোনো প্রকার কোনো নির্বাচন অনুষ্ঠিত হতে পারে না বা হওয়ার কোনো সুযোগ থাকে না? তো আরও একটি মজার কথা সেখানে উঠে এসেছে শেখ হাসিনার প্রসঙ্গে। সেখানে প্রশ্ন ছিল যে মানবতা বিরোধী বিচারের জন্য আপনার সরকার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার উদ্যোগ গ্রহণ করেছে, অফিসিয়াল চিঠি দিয়েছেন, কতদিনের মধ্যে এটা উত্তর পাওয়া যাবে বলে আশা করছেন? তিনি বলছেন যে আমার কোনো ধারণা নেই কতদিন সময় লাগবে। প্রশ্ন করা হচ্ছে যে আপনার পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চয়ই আপনাকে জানিয়েছে। তিনি বলছেন যে আমি জিজ্ঞেস করিনি কতদিন লাগবে, আমরা প্রক্রিয়া শুরু করেছি, দেখি কি জবাব দেয়। মানে প্রত্যেকটা বিষয় তার কাছে এবং তার উপদেষ্টা পরিষদের সদস্যদের নিয়ে তিনি যেভাবে কথা বলার চেষ্টা করলেন, আমার কাছে মনে হচ্ছে যে সরকার পরিচালনাটা তাদের কাছে একটা ছেলে খেলার মতো বিষয় হয়ে গেছে। তারা ক্ষমতায় আছেন, এটা কোনো বিষয় না, যতদিন থাকবেন চলবেন, যেভাবে চলবে সেভাবেই চালাতে হবে।
মানুষের দুঃখ কষ্ট, দেশের সমাজের ভবিষ্যৎ, এইসব সম্ভবত তাদেরকে কোনোভাবে আঁচড় করে না। তবে বিশেষ একটি গোষ্ঠীর সুবিধা দেওয়ার জন্যই তারা যে বসে আছেন, এই কথা আমাদেরকে বলতেই হবে, নচেত তাদের তো থাকার কথা নয়। হয় ক্ষমতার লোভ, নচেত বিশেষ কোনো গোষ্ঠীকে বিশেষ সুবিধা দিতেই তাদেরকে বসিয়ে রাখা হয়েছে, অথবা তারা বসে আছেন।